জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করেছে অন্তর্বর্তী সরকার। বিকেল 4টার কিছু পরে বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভা শুরু হয়। এতে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে এসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এসেছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 4 জন। জাতীয় নাগরিক কমিটি থেকে এসেছেন সংগঠনের আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বৈঠকে যোগ দিয়েছেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক হান্নান মাসুদ। এছাড়াও এসেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত রয়েছেন। এদিকে সর্বদলীয় বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব রাজনৈতিক দলের সমর্থন ও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে এটি শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে না এবং এই উদ্দেশ্য বাস্তবায়ন হবে না। এ সময় তিনি আরও বলেন, আমি যতদিন অন্তর্বর্তী সরকারে থাকব ততদিন সবাইকে নিয়ে একতাবদ্ধভাবেই থাকব। সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে, ঐক্যর দ্বারাই এটা সৃষ্টি। যখন আমরা নিজেরা কাজ করি, ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে, আশেপাশে কেউ নাই আপনারা, তখন একটু দুর্বল মনে করি। যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা, আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। আমরা ঐক্যবদ্ধভাবে এটা করতে পারবো না, তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটার দরকারও নেই। আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম, আপনাদের দেখলে আমার মনে সাহস আসে, সবার মনে সাহস আসবে। সবাই যদি আমরা একত্রে যাই, সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ, আমরা তো আছি, জেগে আছি, এখন আমরা ভোতা হয়ে যাইনি, আমাদের অনুভূতি ভোতা হয়নি, এখন আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে। আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে এবং আপনারা দোয়া করবেন, আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকব। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক চলছে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, বৈঠকে আর কোন কোন দল অংশ নিয়েছে এবং কি আলোচনা হচ্ছে, সবশেষ খবর আপনার কাছে জানতে চাই। মাঝার মাহবুব, আলোচনা হচ্ছে মূলত জুলাই ঘোষণাপত্র নিয়ে, যেখানে এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তারপরে কোন প্রেক্ষাপটে এই গণ অভ্যুত্থান হয়েছে এবং এর পরের আকাঙ্ক্ষা কি বাংলাদেশকে নিয়ে, এই অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছেন, যারা মূলত গণ অভ্যুত্থানের শক্তি এবং এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই বৈঠকের বিষয়বস্তুই হচ্ছে এই ঘোষণাপত্র, যেখানে বিকেল 4টা থেকে শুরু হয়েছে এবং আরো প্রায় 7টা পর্যন্ত এই বৈঠকটি চলবে বলে আমরা ধারণা করছি, বা হয়তো আরো বেশি সময় চলতে পারে। তবে আপনাকে যে জানিয়ে রাখি, আপনি যেটি বলছিলেন যে ঘোষণাপত্রে আমরা যতটুকু জানতে পেরেছি, খসড়াপত্রে যেটি তুলে আছে, সেখানে 1947 সাল থেকে 1971 সালের যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং তারপরে পাকিস্তান থেকে বাংলাদেশের জন্ম, এই যে মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেই বিষয়টা এখানে উল্লেখ থাকবে, আছে এই খসড়া। এবং এর সঙ্গে তারপরে 1/11 সময়ে যে আওয়ামী লীগ সরকার এবং তারপর আওয়ামী লীগ সরকারের যে দমন পীড়নের যে রাজনীতি, বিভিন্ন রাজনৈতিক দলকে যে দমন পীড়ন করা হয়েছে, সেই যে ঘটনাগুলোর বিবরণ আছে এবং এর সঙ্গে বিতর্কিত 3টি প্রহসনমূলক নির্বাচনের কথা আছে এবং এই নির্বাচন এবং একই সঙ্গে বিভিন্ন চাকরি সহ বিভিন্ন প্রশাসন এবং সকল ক্ষেত্রে যে বৈষম্য হয়েছে এবং বৈষম্যের কারণে যে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্য বিরোধী আন্দোলনে, আন্দোলনের প্রেক্ষাপটে
9 দফার কথা আছে এবং তারপরে ছাত্র জনতার যে 1 দফা এবং নতুন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই খসড়া ঘোষণাপত্রে সেটি উল্লেখ আছে এবং একই সঙ্গে 5 তারিখ যে শেখ হাসিনা পালিয়ে গেছেন সেটি উল্লেখ আছে এবং তারপরে ছাত্র জনতার যে নতুন সরকার গঠন করার প্রক্রিয়া এবং এই সরকারের কার্যক্রম, রাষ্ট্র প্রশাসন সংস্কারের লক্ষ্যে তারা কি ভাবনা এবং ভবিষ্যতে কি কি সংস্কার করতে চাই সেই ব্যাপারগুলো এই ঘোষণাপত্রে উল্লেখ আছে, যেটি পরবর্তীতে এবং 1972-এর যে সংবিধান, সেই সংবিধানটিকে বিলুপ করার কথা বলা হচ্ছে। এই যে ঘোষণাপত্রে যে খসড়া, এই খসড়াটি মূলত গত কাল এবং পরশু মাহফুজ আলম উপদেষ্টা তিনি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন এবং তারা সেগুলো নিয়ে পর্যালোচনা করেছেন এবং সেই পর্যালোচনাগুলো সেখানে যে সিদ্ধান্ত হয়েছে সেগুলো রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরবেন। তারপর সেটি নিয়ে আলাপ হবে, কেউ যদি কোনো কিছু যুক্ত করতে চায় সেটাও আলাপ হবে। একটি যে ঘোষণাপত্র দরকার, এই রাজনৈতিক দলগুলো একমত, কিন্তু কার কার নাম থাকবে, বিএনপি চায় যে তাদের আন্দোলনের ইতিহাস সেখানে যেন তুলে ধরা হয় এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও চাওয়া পাওয়া আছে, সেগুলো কিভাবে উপস্থাপন হবে, কবে নাগাদে চূড়ান্ত হবে এবং কিভাবে এটি ঘোষণা হবে, এই বিষয়গুলো কিন্তু এই বৈঠকে আলোচনা হচ্ছে। শিক্ষার্থী প্রতিনিধিরাও আছেন এবং রাজনৈতিক দলগুলোও আছেন। আমরা সন্ধ্যা নাগাদ আরও বিস্তারিত জানতে পারবো এবং এই বৈঠকের অগ্রগতি জানতে পারবো। মাঝহার মাহবুব। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকার। সে বিষয়ে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী হাসিবিল্লাহ। 17.5 বছর জেলে থাকার পর ছাড়া পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। 2007 সালে 28 মে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান লুৎফুজ্জামান বাবর। তার কারামুক্তি উপলক্ষে সকাল থেকে কেন্দ্রীয় কারাগারের আশপাশে জড়ো হন নেতাকর্মীরা। তাকে বহনকারী গাড়িকে ঘিরে রাখেন তারা এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কারাগারে থাকা অবস্থায় বিভিন্ন মামলায় সাজা পান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের সরকার পতন হলে এসব মামলার আপিল শুনানি শেষে একে একে সব মামলার খালাস পান তিনি। এর মধ্যে চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা আলাদা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে গত মঙ্গলবার খালাস পান লুৎফুজ্জামান বাবর। আমাদের প্রিয় লিডার আমাদের মাঝে চলে আসছেন, সেটার আনন্দ আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবে। সকল মামলায় ভুয়া এবং বানোয়াটি এবং গায়েবী মামলা ছিল। আমরা দীর্ঘ 17 বছর বাবর ভাই আমাদের মুক্তির আন্দোলনে আমরা ছিলাম। বাবর ভাই দীর্ঘ 17 বছর কারাগারে থাকা অবস্থায়ও তিনি এলাকায় নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। দেশ বিক্রি করে শেখ হাসিনা তার সন্তান ভাগ্নিদের জন্য বেহেশত তৈরি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে শহীদ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। রিজভী দাবি করেন সব ধরনের অপতৎপরতা রুখতে সব রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা দ্রুত হস্তান্তর করতে হবে সরকারকে। এ যেন সেই নমরুদ ফেরাউনের আত্মা নিয়ে এক লেডি ফেরাউন হয়ে তিনি এদেশের মানুষ নিজ দেশের শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেন। ছাত্র জনতার এই আত্মদানের ঢেউ যেন গোটা বিশ্বকে এক ধরনের একটি চমক দিয়েছে। অথচ পার্শ্ববর্তী দেশ তারা অপতথ্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। কোথায় অত্যাচার হচ্ছে ভাই? তো সংখ্যালঘুদের উপর যত অত্যাচার, অবিচার, অনাচার, ওটা তো হয় ওই দেশে। দেখছেন এখন চারদিক। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে মাগুরায় কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশে গত 15 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক।
এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল। এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে। পুলিশি বাধার মুখে পণ্ডু হয়ে গেল সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদ ও পাঠ্যপুস্তকে গ্রাফিতি পুনরায় স্থাপনের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সভায় প্রতিবাদকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিবি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান। পরে সমাবেশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা করে বিক্ষুব্ধরা। টিএসসি থেকে পদযাত্রা হাইকোর্টের সামনে এলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর জলকামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করা হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের ছত্রছায়াতে আদিবাসী ছাত্র জনতার উপর হামলা হয়েছে। বিভাজনের সংস্কৃতি থাকলে দেশে সমস্যা আরও বাড়বে। গ্রাফিতি পুনরায় স্থাপন করার দাবি জানান আদিবাসী ছাত্র সমাজের প্রতিনিধিরা। আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে পারি না, যে কারোই তো এটা অধিকার নাকি বিচারের দাবিতে রাস্তায় নামা। তাহলে ওনাদের সমস্যাটা কি হয়েছিল? আমরা কি গিয়ে সচিবালয়ের সচিবদের গিয়ে ঘেরাও করতাম না? নিশ্চয়ই। তাহলে তাদের এরূপ ভূমিকা কি? আমার উদ্দেশ্য কাউরে মারা না, কাউকে ক্ষতি করা না, কোনো কিছু না, বরঞ্চ ওদের দাবির সাথে আমাদের কোনো দ্বিমত নাই। ঠিক আছে। এই সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ করতে আসা শিক্ষার্থীদের উপর পুলিশে হামলার প্রতিবাদে টিএসসিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, বিক্ষোভ থেকে কি দাবি জানালো ছাত্রদল? মাঝার আপনাকে বলে রাখি যে গতকালকে যে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপরে তাদের আদিবাসীর গ্রাফিতি পাঠ্য বইয়ে থাকা নিয়ে যে দুই গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়, সেখানে হামলায় বেশ কিছু সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে থাকা অনেকে আহত হন। সেই আহতর প্রতিবাদী বা সেই হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে কিন্তু আজকে তারা রওনা হন। সেখানে কিন্তু পুলিশি বাধার সম্মুখীন হয়। এরপর পুলিশি হামলায় তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখানে কিন্তু পুলিশি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই হামলার প্রতিবাদে আসলে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারা একটি প্রতিবাদ করে, যে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে, সেটি হলো টিএসসি থেকে সেই মিছিলটি বের করে তারা রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের করে ভিসি চত্বর প্রদক্ষিণ করে তারা আবার রাজু ভাস্কর্যের সামনে এসে থেমে যায়। তখন তারা দাবি করেন যে এই হামলায় আসলে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতা আনতে হবে। একই সাথে আজকে পুলিশ যে হামলা করেছে, যেখানে যে হামলার যে আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, এছাড়াও কিন্তু রাজধানীর বেশ কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ছিল। তাদের যে হামলা করা হয়েছে, সেখানে কিন্তু যে পুলিশে হামলা করেছে সেই প্রতিবাদে এভাবে ব্যাখ্যা দিয়েছেন যে বিগত ফ্যাসিবাদের আমলে যেভাবে পুলিশ দিয়ে আসলে প্রতিহত করা হতো, ঠিক একইভাবে এবারও প্রতিহত করেছি। মানে হামলায় কেন ক্যাম্পাসের ভিতরে কিভাবে ছাত্রদের উপরে হামলা হলো, সেই কারণে কিন্তু তারা ভিসির কাছে তাদের এই দায় স্বীকার করতে বলেছেন। একই সাথে হামলায় যারা জড়িত ছিলেন তাদেরকেও কিন্তু বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এবং দ্রুত সেই শাস্তি কার্যকর করতে। এছাড়াও আমি যদি বলে রাখি যে গতকালকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে হামলার পর কিন্তু আজকে প্রধান উপদেষ্টাও তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে যারা এই হামলায় জড়িত আছেন বা জড়িত ছিল তাদেরকেও কিন্তু বিচারের আওতায় আনা হবে, এরকম আনার নির্দেশনা তিনি দিয়েছেন। শুধু তারাই না, বিভিন্ন বেশ কিছু জায়গা থেকে বেশ কিছু অনেকেই কিন্তু এই হামলার প্রতিবাদ করেছেন এবং নিন্দা জানিয়েছেন। একই সাথে সেই হামলার রেশ কাটার আগেই কিন্তু আজকে তারা একই দাবিতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার সম্মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে কিন্তু তারা সচিবালয়ের দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই কিন্তু আবারও পুলিশি হামলার মুখে পড়ে এবং সেখানে কিন্তু তাদের সাথে এক পর্যায়ে পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। যদি বলি, সেখান থেকে কিন্তু হামলার পরে কিন্তু বেশ কিছু সংক্ষুব্ধ ছাত্র জনতা ব্যানারে থাকা বেশ কিছু সদস্য আহত হন। সে হামলার প্রতিবাদে কিন্তু মূলত আজকের এই যে প্রতিবাদ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল করে। তো মাঝার এই ছিল আসলে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার উপরে হামলার প্রতিবাদে ছাত্রদলের মিছিল নিয়ে সবশেষ আমার কাছে। সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ করতে আসা শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে টিএসসিতে মিছিল করছে ছাত্রদল। সে খবর সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/এখন।